নমস্কার বন্ধুরা। আজ লাগাতার অনশন কর্মসূচির 41 দিন অতিক্রান্ত। সামনে যে মানুষটাকে দেখছেন সেই মানুষটা আপামর পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী মেধাবী যারা রয়েছেন তাদের স্বার্থে লড়াইটা করছেন, আজও এগিয়ে নিয়ে যাচ্ছেন এই লড়াইকে। শুধু তাই নয়, সেই সঙ্গে যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন তারা যোগ্য মেধার ভিত্তিতে যাতে সঠিকভাবে নিয়োগ পান, স্থায়ীকরণ করা হয় তাদের জন্যেও লড়াইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র মহার্ঘ ভাতা নয়, মহার্ঘ ভাতার আন্দোলন, সেই সঙ্গে সঙ্গে আগামী ভবিষ্যৎ সুদৃঢ় করার আন্দোলন। আমরা যে মানুষটাকে দেখছি সে মানুষটার নাম শুভঙ্কর ব্যানার্জি, যার দৃঢ়তা, মানসিকতা, লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তাকে কুর্নিশ জানায়। আসুন আমরা শুভঙ্করদার থেকে কিছু কথা জেনে নিই। শুভঙ্করদা, আপনি 41 দিন ধরে অনশনে রয়েছেন। আপনার সাথে যারা অনশন করেছিলেন বা করছিলেন আজকের বিছানায় তারা পাশে নেই, আপনি একা হয়ে গেছেন। কি ভাবছেন, কি মনে করছেন, আর কতদিন পারবেন এইভাবে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে? নমস্কার। যখন আমি ঘর থেকে এখানে বেরিয়ে এসেছিলাম তখন আমি একাই বেরিয়ে এসেছিলাম। এই লড়াইটা আমি চিন্তাই করেছিলাম যে আমাকে একাই হয়তো লড়তে হবে। যখন রাস্তায় নামলাম তখন দেখলাম বহু সাথী আমার আমরা বিছনায় শুয়েছিলাম এবং নতুনত্ব মানুষের সঙ্গে প্রতিদিন পরিচয় হচ্ছে, প্রতিদিন নানা বিষয় জানছি, নানা অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই যারা আমরা মঞ্চে একসঙ্গে আজ 41 দিন আমার হয়ে গেল, তার মধ্যে আমি প্রায় 35 দিন মতন আমি আমার যারা সাথী বসেছিল তারা অসুস্থ হয়ে গেছে, তাদের প্রতি আমি সহমর্মিতা বেদনা পোষণ করি। তারা ঘরে চলে গেছে, হয়তো আমি একা হয়েছি, কিন্তু মনোবলের দিক থেকে কোথাও যেন একটা আমার শক্তি আরও প্রভু কোথাও থেকে জুগিয়েছে, তাই আমি হয়তো বসে থাকতে পারছি। এবং আমার বিন্দুমাত্র এর জন্যে কোনো দুঃখ আমি এখানে বসে রয়েছি বা একাকিত্ব আমার এক ফোঁটা মনে হচ্ছে না। কারণ এই মঞ্চে প্রতি মুহূর্তে এত লোক আমার সঙ্গে দেখা করতে আসছে এবং তারা যে সবাই আমাকে নিয়ে চিন্তা করছে, তখন আমার মনে হচ্ছে যে আমি হয়তো এই অনশনটা করে ভালোই করেছি। কারণ জীবনের এরকম ধরনের একটা অভিজ্ঞতা হয়তো এই মঞ্চে না আসার যদি না আসতাম তাহলে হয়তো আমি এই অভিজ্ঞতাটা হয়তো আমার হতো না। জীবনের এইগুলোই তো সঞ্চয়। আজ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কাছে এটা একটা সঞ্চয় থাকবে যে আমার 2024-এর এই গোটা ফেব্রুয়ারি মাসটা আমি দাঁত দিয়ে একটাও কিছু কাটিনি। এটা আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট। বহু লোকের কাছে এটা প্রশ্ন যে এটা কি করে সম্ভব। হ্যাঁ, এটা অনেক কিছু জিনিস থাকে যেগুলো বুদ্ধিতে বিশ্লেষণ করে পারা যায় না। যাদের মনে সন্দেহ আছে তাদেরকেও আমি আমন্ত্রণ করব, তারা আসুন এখানে, একদিন দুদিন থাকুন, দেখুন এখানে কত পজিটিভ জিনিস আছে। আপনার মন ভরে যাবে, আনন্দে ভরে যাবে। একটা আন্দোলন বহু কিছু জিনিস শেখায়। একটা আন্দোলন শুধু দাবি দাবা আমার পূরণ হলো কি পূরণ হলো না এটার উপর দাঁড়িয়ে থাকে না, আমাকে সমৃদ্ধ করতে শেখায়, আমাকে বহু লোকের সঙ্গে যোগাযোগ করতে শেখায়, বহু বন্ধু, বহু আত্মীয় মানে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক একটা তৈরি হয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে শুভঙ্কর ব্যানার্জির আত্মীয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে শুভঙ্কর ব্যানার্জিকে চেনে। এইটা আমার কাছে বহু প্রাপ্তি। আমার এছাড়া আর তো কিছু দরকার নাই। আজকে আমি বসেছি রাজ্যের কিছু দুর্নীতি দূর করার জন্যে বা দুর্নীতির এগেনস্টে আমাদের যে লড়াই তার জন্য আমরা বসেছি। তো হয়তো আমি হয়তো সফল হব কাছে অনেক, এবং আমি একদমই আশাবাদী যে একদিন না একদিন সবার শুভবুদ্ধি সম্পন্ন হবে। সরকারের প্রতি আমি কিছু আশা করি না, কারণ আমি মনে করি সরকার হয় দুর্নীতি ছাড়বে নইলে গদি ছাড়বে। যে কোনো একটা তো জিনিস তাকে ছাড়তেই হবে। হয় তুমি তোমার দুর্নীতিকে ছাড়ো,
মানুষের জন্যে কাজ করো। তুমি সিংহাসনে বসেছো মানুষের জন্যে কাজ করো। যতক্ষণ না তুমি মানুষের জন্য কাজ করছো, তুমি দুর্নীতি করছো, আমরা কিন্তু তোমার চোখে চোখ রেখে কথা বলবো। আজ শুভঙ্কর বলছে, কাল রাম শাম যদু মধু যে হোক বলবে, কিন্তু বলা তো ছাড়বে না। শুভঙ্করবাবু, আজ 29শে ফেব্রুয়ারি, খুব তাৎপর্যপূর্ণ একটা দিন, কারণ আজ অবস্থান বিক্ষোভের 399তম দিন। সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায় 2023 সালের 27শে মার্চ আমরা এই অবস্থান বিক্ষোভ শুরু করেছিলাম। দীর্ঘ 1 বছর 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তারপরেও আমরা বিভিন্ন রকম অপমানের শিকার হতে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, কখনো আমাদের সারমেয়ের সাথে তুলনা করেছেন, কখনো চোর ডাকাত বলেছেন, কখনো বা চিরকুটের চাকরি পাওয়ার কথা অভিযোগ তুলেছেন, কিন্তু তা প্রমাণিত নন। প্রমাণ করতে তিনি ব্যর্থ হয়েছেন। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়াল বেআইনি একটা সরকারের, তার প্রশাসনে যে বসে রয়েছে, তার আমি শুভবুদ্ধি কামনা করব। উনি আমাদের যতই খারাপ কথা বলুক না কেন, আমি ওনার সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে রাজি নই, কারণ ওনার রুচি আর আমার রুচিবোধের মধ্যে কিছু পার্থক্য আছে। তো উনি হয়তো ওনার রুচিবোধ হারিয়ে ফেলেছে। আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে যারা সৈনিক, আমরা আমাদের রুচিবোধ হারাইনি। ওনাকে আমি এইটুকুই, আমি ওনার যারা আশেপাশে রয়েছে, অথবা উনি যদি আমার এটা কোনো দিন কোনো সময় দেখতে পান, আমি শুধু এইটুকুই ওনার কাছে ওনার কাছে প্রার্থনা যে আপনি ভালো করে একটু পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ডাক্তার দেখান। আপনি 70 প্রায় অনেক বয়স হয়েছে, আপনার শুভবুদ্ধি হোক। ঈশ্বরের কাছে আমি কামনা করি যে আপনি সুস্থ থাকুন, আপনার শুভবুদ্ধি হোক, এইটাই আমি বলব। শুভঙ্করদা, আপনি দেখছেন যে এই যে আগামী 3রা মার্চ যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রচারের ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়েছেন। উত্তরবঙ্গ সফর, দক্ষিণবঙ্গ, বিভিন্ন প্রান্তরে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন, যারা কর্মচারী আছেন, রাজ্য সরকারি কর্মচারী, তাদের কাছে পৌঁছাচ্ছেন। কেমন বার্তা বহন করছে এই বিষয়টি? হ্যাঁ, অবশ্যই এইটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। আমরা তো এটাই বলছি যে আমরা এখানে আজকে 1 বছর ধরে বসে রয়েছি। অনেক কথা আমাদের উপর উঠে আসছে ঠিকই, কিন্তু মানুষ আমাদের সাথে রয়েছে। আজকে আমরা যেখানেই যাচ্ছি না কেন, যে সম্মান, যে ভালোবাসা আমরা পাচ্ছি রাজ্যবাসীর কাছ থেকে, শুধু আজ স্কুলে, প্রাইমারি স্কুল, হাই স্কুল অথবা সরকারি কর্মচারী বৃন্দ নয়, পশ্চিমবঙ্গবাসী হিসেবে সবাই আমাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে, এবং আমাদের এই আন্দোলনকে তারা আমাদেরকে পার্সোনালি তাদেরকে জানাচ্ছে যে দাদা, আপনারা এই আন্দোলন ছাড়বেন না, কারণ পশ্চিমবঙ্গে এরকমভাবে সৎভাবে কথা বলার মতন লোকের খুব অভাব রয়েছে। তো আমরা গর্বিত এর জন্যে, এবং তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের আগামী 3 তারিখ এখানে একটি সমাবেশ আছে, মিছিল আছে, আর 6 আর 7 তারিখ আমাদের একটি ধর্মঘটের ডাক দেওয়া রয়েছে। আমরা আশাবাদী যে মানুষ আমাদের পাশে আছে, পাশে থাকবে, এবং আমাদের এই কর্মসূচিকে সফল করে তুলবে। শুভঙ্করবাবু, আপনি জানেন যে নীতি নৈতিকতা আদর্শ চলছে লাইভ নীতি নৈতিকতা আদর্শের প্রশ্নে কোথাও যেন বিবেকের তাড়না আপনাকে হয়তো ঘুমাতে দেয়নি, যে কারণে হয়তো আজকে আপনি এখানে। আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা কি, এবং তার থেকে নিরাসনের উপায় যদি বলতে পারেন, আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে যদি কিছু বার্তা দেন। আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে সমস্যা, সেটা হচ্ছে গিয়ে 2টি সমস্যা। আমি এটা বলবো, একটি নয় 2টি সমস্যা বলবো। একটা হচ্ছে গিয়ে দুর্নীতি। আমাদের রাজ্য এমন একটা রাজ্য যেখানটা গোটা ভারতবর্ষের মধ্যে যদি সবথেকে সমৃদ্ধশালী কোনো রাজ্য বলা চলে, প্রাকৃতিক দিক থেকে, বর্ডারের দিক থেকে, সমুদ্র পাহাড়, সব দিক থেকে প্রকৃতি আমাদের চারিদিকে ভরিয়ে দিয়েছে।
আমাদের মাটি ডাকলে কথা বলে, যেটা অন্য কোনো রাজ্য বলে না। আমাদের রাজ্যেই একমাত্র 3টে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, আমাদের রাজ্যেই একমাত্র সমুদ্রের পোর্ট বন্দর রয়েছে, আমাদের রাজ্যে পাহাড় রয়েছে। তো আমাদের রাজ্য সব দিক থেকে সমৃদ্ধ, কিন্তু আমাদের রাজ্য তাও ভারতবর্ষের আজ সব থেকে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে একটি রাজ্য। সব থেকে শেষের শ্রেণীতে যদি কাউকে গোনা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য। কিন্তু আমাদের রাজ্যেও এরকম কিন্তু ছিল না, কোনোদিনই ছিল না। কিছু অসাধু ব্যক্তি শাসকের মুখ ধরে সিংহাসনে বসে আমাদেরকে শোষণ করে তারা তাদের নিজের তিজোরি ভরার চক্করে পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছে। তো দুর্নীতি একটা বড় কারণ আমাদের এই দুর্দশার জন্যে, প্রতিটা মানুষের দুর্দশার জন্যে। এখানে শাসক শুধু মনে করছে আমি শোষণ করব, তার পরিণামস্বরূপ শুধু ভিক্ষা আর চুরি, এই দুটোই এসে ঠেকেছে পেশায়। আর তাছাড়া দ্বিতীয় নম্বর কারণ হিসাবে ভেদাভেদকে মনে করি আমি। কারণ তারা ভালো মতন জানে যদি পশ্চিমবঙ্গবাসী এক হয়ে যায় তাহলে তাদের এই দু নম্বরই কার্যকলাপ বেশি দিন চলতে পারে না। আজকে সরকারি কর্মচারী পাবলিকের মধ্যে ভেদাভেদ, আজ হিন্দু মুসলিম শিখ ঈসাই ভেদাভেদ, বাঙালি বিহারি ভেদাভেদ, সব কিছুতে ভেদাভেদ। এই ভেদাভেদ আমাদেরকে ভাগ করে দিয়েছে। ছোটবেলা থেকে আমি বইয়ে একটি নীতি কথা পড়েছিলাম যে একটি আঙুল অনায়াসেই ভেঙে দেওয়া যেতে পারে, একটি কাঠিকে ছোট অনায়াসেই ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু সেই কাঠিটা যখন সমবেতভাবে একসঙ্গে আসে, একটি আঙুল যখন 5টা আঙুলের সঙ্গে একত্রিত হয়ে মুষ্টিতে পরিণত হয়, তখন কিন্তু তাকে ভাঙার ক্ষমতা কারুর থাকে না। আজকের ডেটে এটা উপলব্ধি করি, এটা নীতি কথাটা জীবনে ধারণ করার চেষ্টা করি। তাই পশ্চিমবঙ্গবাসীকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এক করার চেষ্টা করছি, এবং যতক্ষণ আমার জ্ঞান আছে, শরীরে শক্তি আছে, আমি এটা করার চেষ্টা করব। শুভঙ্করবাবু, আজকের খুব তাৎপর্যপূর্ণ দিন। রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিগত এই ফেব্রুয়ারি মাস পুরোটা জুড়েই টিভির পর্দায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, লক্ষ্য করেছি সন্দেশখালী মডেল, পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতীক সন্দেশখালী। বিভিন্ন সময় আমরা পর্যবেক্ষণ করেছি আরও অন্যান্য অনেক ঘটনার সাথে জড়িত, কিন্তু সন্দেশখালী মানুষকে চোখ খুলতে সাহায্য করছে। আজ সেই সন্দেশখালীর তথাকথিত নাকি স্বাধীনতা সংগ্রামী বেতাজ বাদশাহ শাহজাহান ধরা পড়ছেন। গতকাল সকালে আমরা খবর পেলাম। কি বলবেন বাংলার এই অরাজনৈতিক পরিস্থিতি, যেখানে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাদের সমাজের মা বোনেদের ইজ্জত বিক্রি হতে চলেছে, মা বোনেদের অস্তিত্ব বিলুপ হতে চলেছে। কি মনে করেন, কি বলবেন? আমি একজন ধার্মিক ঈশ্বরবাদী মানুষ, আমি অধার্মিক নই, আমি সেকুলার নই। যারা সেকুলার বলে চিল্লামিল্লি করে, আমি তাদের পথের পথিক নই। আমি একজন ধার্মিক মানুষ, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। আমি যুগে যুগে এটা হয়ে এসছে, ইতিহাস তার সাক্ষী আছে। যখন ধর্মকে কেউ অধর্মের শক্তি বাড়িয়ে তোলে, ধর্মের শক্তিকে হ্রাস করার চেষ্টা করে, তখন সময়ে ঠিক জবাব আসে। যখন অধর্ম বাড়ে তখন এইভাবেই যুগে যুগে সন্দেশখালীর মতন লোক রাস্তায় নামে। আজ শাসক, এই শাসন তো খুব তুচ্ছ শাসক, এই শাসন ব্যবস্থার শাসক, তার ক্ষমতা খুবই সীমিত। এর থেকে অনেক বড় বড় শক্তিশালী শাসক আমাদের এই ভারতবর্ষে এসেছে, সময়ের কালে আজ তাদের আর খুঁজে পাওয়া যায় না। এবং এই শাসকও ভুলে গেছে যে এর আগের যে শাসক ছিল, 34 বছরের শাসন গড়ে তোলার ফলে তার যে অহমিকা তৈরি হয়েছিল, এই শাসকই সেই শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলে দিয়েছে। কিন্তু এই শাসক আজ ভুলে গেছে যে সে যখন অন্য একটা শক্তিশালী শাসনকে ভেঙে ফেলে দিতে পারে, এই শাসনকেও অন্য কোনো একটা শক্তিশালী সংস্থা ভেঙে ফেলে দিতে পারে। এবং সময়
তার জন্যে ওয়েট করছে। এখনও যদি সে সাবধান না হয় তার পতন নিশ্চিত। সন্দেশখালিতে একটা উদাহরণস্বরূপ, গোটা বাংলা জুড়েই এরকম ধরনের প্রতিবাদ উঠে আসবে। যতই সে স্বাধীনতা, ওই দুষ্কৃতীদের স্বাধীনতা সংগ্রামী বলে কেউ বিবৃতি দিক, আর কেউ যতই বাঘ ভাল্লুক শিয়াল যাই বলে থাকুক না কেন, মানুষ তার যখন অধিকার কেড়ে নেওয়ার জন্যে রাস্তায় নামবে, মানুষ যখন সচেতন হবে, যতই শক্তিশালী শাসক হোক না কেন তার শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। এটাই যুগে যুগে হয়ে এসছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে উঠেছিল মূলত কয়েকটা দাবিকে কেন্দ্র করে, যার প্রধান দাবি ছিল মহার্ঘ ভাতা নিরসন, যে বঞ্চনা সারা পশ্চিমবঙ্গের কর্মচারীরা পাচ্ছেন। শিক্ষক শিক্ষিকা ডাক্তার পুলিশ নার্স সবাই যেমন এই ডিএ বঞ্চনার শরিক হয়েছেন, আর সেই বঞ্চনার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ যারা কর্মচারী, যারা শ্রমিক, তারাও কিন্তু একতরফে বঞ্চিত হচ্ছেন। আমরা জানি যে 1% ডিএ বাড়লে প্রায় 5.5 টাকা করে মজুরি বৃদ্ধি হয়, দৈনিক বৃদ্ধি। আমরা 27শে জানুয়ারি যখন অবস্থান বিক্ষোভে বসেছিলাম, তার ঠিক পরের মাসে ফেব্রুয়ারি মাসে আমরা তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করেছিলাম যে সেখানে 3% ডিএ ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন আমরা দাবি জানিয়ে এসেছি সেই 3% ডিএ ঘোষণার পরে অর্ডার কপি বের করা এবং ডেইলি ওয়েজের যে পরিবর্তন তার একটা অর্ডার কপি বের করার জন্য। আমরা গতকাল উল্লেখভাবে দেখলাম যে 3% ডিএ বৃদ্ধির জন্যে প্রায় 17 টাকা দৈনিক মজুরি অর্থাৎ ডেইলি ওয়েজ বৃদ্ধি পেয়েছে, তার একটা অর্ডার পশ্চিমবঙ্গ সরকার বের করেছেন পিএইচই ডিপার্টমেন্ট থেকে। তারপরেও আমরা 4% গত বছর ডিসেম্বরে যে ঐতিহাসিক কর্মসূচি গৃহীত হয়েছিল নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে আমরা কর্মসূচিটা পালিত করেছিলাম মহামান্য উচ্চ আদালতের রায় মেনে। আমরা লক্ষ্য করেছিলাম যে এই সরকারের তরফ থেকে কোনো রকম সুরাহা আমরা পাইনি। তারপরেও নবান্ন অভিযানে যখন আমরা দেখলাম যে মহামান্য উচ্চ আদালত আমাদের পারমিশন দিলেন, তার আধা ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালেন পার্ক থেকে 4% ডিএ ঘোষণা করলেন। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন বলেছিলেন বিধানসভায় এই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও আমরা ডিএ দিতে ব্যর্থ, আমরা ডিএ দিতে পারবো না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে তার মুন্ডুর জায়গায় অক্ষত অবস্থায় রয়েছে এবং 4% ডিএ তিনি ঘোষণা করলেন কাঁপা কাঁপা কণ্ঠে। কি বলবেন? তারপরেও আমরা দেখেছি এই যে আন্দোলন সারা পশ্চিমবঙ্গব্যাপী আজ স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে, যার নিরিখে গত মাসেই পুনরায় 4% ডিএ ঘোষণা করেছেন, যা কিনা আগামী মে মাস থেকে লাগু হবে। কি বলবেন এই বিষয়ে? লড়াই আন্দোলন করলে নিজেদের দাবিগুলো প্রতিষ্ঠা করতে গেলে এই লড়াই আন্দোলনের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার সম্বন্ধে যদি কিছু বলেন। প্রথমেই আগে বলি, আপনি মাননীয়ার কথা যেভাবে বললেন, আমি এটা আগেও বললাম যে ওনার সুস্থতা প্রয়োজন। উনি অসুস্থ, আমার এইটুকুই ওনার কথাবার্তা শুনে মনে হয়। বারবার করে বলবো, আপনার বয়স হয়েছে, আপনি পশ্চিমবঙ্গের ডাক্তার নয়, পশ্চিমবঙ্গে এখানে চোরচাপটা যারা তাদেরকেই চিকিৎসা হয়, আপনি ভালো মতন জানেন। আপনি একটু বাইরে যান, মাঝে মাঝে তো যান, আপনি বাইরে গিয়ে একটু ডাক্তার দেখান। আপনার সুস্থ কামনা করি। আপনি একটু ভুলভাল বকাটাও সুস্থ হলে আশা করি কম হবে। এই নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, আন্দোলন প্রয়োজন এই কারণের জন্যে, যখন শাসক তার নিজের কাজ ভুলে যায়, যখন শাসক তার নিজের কর্মচারীদেরকে কুকুর ছাগল মনে করে, তখন সেই শাসকের যারা কর্মচারী তখন রাস্তায় তারা নামতে বাধ্য হয়। আর সেটাই আজ হয়েছে। তার ফলেই উনি কোনোদিন আশা করেনি যে তার কর্মচারীরাই তার বিরুদ্ধে কথা বলবে, কারণ এই শাসন ব্যবস্থা কিভাবে চলছে সেটা আমাদের থেকে বেশি ভালো আর কেউ জানে না। আপনি অর্ডারের কথা বললেন,
আমি আগেও বারবার করে এই কথাটা বলি, এটা একটা বেআইনি সরকারের বেআইনি কাজকর্মের খতিয়ান যতই তুলে ধরবো ততই এটা প্রকাশ পাবে। উদাহরণ দিয়ে আমি বলতে পারি, আমাদের যে সরকারি অফিসে বেসরকারি মানে অস্থায়ী যে কর্মচারীগুলো রয়েছে, তাদের যে একটা সরকারের তরফ থেকে ওই মিনিমাম ওয়েজের কথা বলা হয়, অর্ডার সরকার বের করে, সরকার নিজে ওই অর্ডার মানে না। প্রাইভেট সংস্থা তো অনেক দূরের কথা, এটা একটি আইনের ফাঁক রাখার জন্যে বা আইনের যেন কোনো রকম পদক্ষেপ নাই সরকারের বিরুদ্ধে নেওয়া যেতে পারে, তার জন্যে নামে মাত্র একটা অর্ডার বের করে রাখে যে অস্থায়ী কর্মচারীদেরও মায়নাটা বাড়ানো হোক। কিন্তু সরকার নিজেই অস্থায়ী কর্মচারীদের মানে আপনাদের এটা জানলে হয়তো খুব দুঃখ হবে যে একটি ছেলেকে আজও ডেটে এরকম কোন বর্বর একটা সরকার যে আজও ডেটে ৩-৪ হাজার টাকাতেও তাকে গরু গাধার মতন খাটানো হয় এবং টাইমের কোনো সময়সীমা নাই। রাত দিন তাকে এই নানা রকম মুখ্যমন্ত্রীর নানা রকম প্রকল্প, যেটা তার উর্বর মস্তিষ্কের খোঁড়াপথ বলবো, এই কাজগুলোকে তাদেরকে দিয়ে করানো হয়। কারণ অফিসে কোনো লোক নাই, ৩-৪ জন করে লোক সরকারি স্টাফে, ৩-৪ জন, বাদ বাকি সব কন্ট্রাকচুয়াল, এবং কন্ট্রাকচুয়াল তাদের সঠিকভাবে মায়না নাই। তাদের যে উচিত পারিশ্রমিক, যে মিনিমাম ওয়েজ সরকার থেকে ঠিক করে, সেই সরকার ওয়েজটুকু দেয় না, বাড়ানো তো অনেক দূরের কথা। দীর্ঘদিন তারা দাঁতে দাঁত চিপে এইভাবে কাজ করে চলছে, তাদের কোনো ছুটি নাই, তাদের কোনো সময়সীমা নাই। কিন্তু আমাদের এটা আইনে রয়েছে যে কোনো কর্মচারীকে 8 ঘন্টার বেশি তাকে কাজ করানো যায় না। যদি 8 ঘন্টার বেশি যদি কোনো কর্মচারী কাজ করে, তাকে উপরই টাইমের উপর যদি কোনো এক্সট্রা তার ওভারটাইম হয়। কিন্তু এখানে সরকারি কর্মচারীরা তারাই তাদের সঠিক পারিশ্রমিক পায় না, ওভারটাইম তো অনেক দূরের কথা, সেখানে অস্থায়ী কর্মচারীদের কি বলবো। এই কারণের জন্যে আমি অস্থায়ী কর্মচারীদের কাছেও আমি বলবো, আমি আশা কর্মী, নানা রকম প্রকল্প দিয়ে এখন লোক নেওয়া হয়েছে, উৎকর্ষ বাংলা, বাংলা সহায়তা কেন্দ্র, ভিআরপি, তারপর হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, সবার এরকম নানাভাবে তাদেরকে শোষণ চলছে। আমরা বলবো সবাইকে এক হতে। ওই যে বললাম, আগেও বলেছি কথাটা, যে আমাদের মধ্যে বিভেদ করে রেখে দেওয়া হয়েছে। আমরা যতক্ষণ না সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্ল্যাটফর্ম করেছে এই বিভেদকে মিটিয়ে এক হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্যে, এই কারণের জন্য আমাদের আন্দোলন প্রয়োজন রয়েছে। এবং আমাদের সরকারি মায়না বাড়ার সঙ্গে সঙ্গে যেমন অর্ডারে একটা মিনিমাম ওয়েজের মায়নাও বাড়ে, ঠিক তাদের আন্দোলনের ফলেও তাদের সেই মায়না কিন্তু বাড়বে, একদিন না একদিন বাড়বে। হতাশার কোনো কারণ নাই। আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ভবিষ্যতে পশ্চিমবঙ্গবাসী এক নতুন ইতিহাস তৈরি করবে এবং এখানে আজ যে চোখের জল বয়ে চলছে মা বোনেদের, ভাইদের, বন্ধুদের, একদিন চোখের জল আমরা মুছিয়েই ছাড়ব। আচ্ছা, আর কিছুদিন পরে লোকসভা নির্বাচন। এর আগে আমরা প্রত্যক্ষ করেছি ডবল চাকরি যে মানুষটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি হয়তো একটাও চাকরি দিতে পারেননি, ব্যর্থ হয়েছেন। কোথাও কি লোভ দেখানোর অপচেষ্টা চলছে? সাধারণ যারা জনগণ রয়েছেন, 500 টাকাটা 1000 হয়েছে। আমরা প্রতি সরকারের কিছু না কিছু জনহিতকর প্রকল্প থাকে, সেটা স্বাভাবিক। 500টা 5000 হোক, তাতে আমাদের কোনো রকম আপত্তি নেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। কিন্তু এটাও কি কোনো প্রলোভন বলে মনে করছেন যে এখানে ডবল চাকরি হচ্ছিল? যাদের ডবল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন তারা একটাও চাকরি পাননি, ভবিষ্যতেও পাবেন কিনা তারও কোনো আশা নেই। কি বলবেন এই যে দিনের পর দিন যাদের বয়সটা বাড়তে চলেছে, যারা এখনো পর্যন্ত সরকারি চাকরি পাওয়ার আশায় মনে স্বপ্ন দেখেছিলেন, যাদের স্বপ্নগুলো বিক্রি হয়েছে, মেধার ভিত্তিতে চাকরি না হয়ে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে, তাদের জন্য কি বলবেন? পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে? পশ্চিমবঙ্গ একটা আগুনের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। তো তার ফলে আজ এই পরিস্থিতি এসে ঠেকেছে। ইলেকশন নেতাদের কাছে অস্তিত্বের লড়াই। তারা ভালো মতন জানে
যে তারা যদি আজ গদি থেকে সরে যায় তাদেরকে মশা মাছিরাও পুষবে না। এবং এই সরকারের ক্ষেত্রে এই নেতামন্ত্রীরা এত দুর্নীতি জড়িত রয়েছে যে আজ তারা যেটুকু প্রোটেকশন পাচ্ছে সেটা তার নিজের চেয়ারের জন্য পাচ্ছে। তাই এত মরিয়া চেষ্টা, নানা রকম মিথ্যার জাল বোনা, কিন্তু এই জাল বেশি দিন চলতে পারে না, কারণ মিথ্যার জাল সত্যের কাছে একদিন না একদিন হার মানবেই। আর আমরা এই জালকে ধূলিসাৎ করে সামনের ইলেকশানে প্রমাণ করে দেবো যে সরকার যে স্বপ্ন দেখছে তার এই স্বপ্ন পূরণ হবে না। তাতে সে যত রকম প্রতিশ্রুতি দিয়ে থাকুক না কেন, যত রকম দান খয়রাত করে রাখুক না কেন, কারণ দান খয়রাত এই কারণের জন্য বলছি, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছে সে কোনো জমিদার নয়, সে একজন সাধারণ জনতার সেবক। তো সেবকের কাজ হচ্ছে মালিকের সেবা করা। জনগণ এখানে মালিক, সেবক হচ্ছে গিয়ে তার যে শাসক সে সেবক। তাহলে কি করে সে মনে করছে দান খায়রাতি দেবে? আজকে পশ্চিমবঙ্গবাসীর এটা অধিকার যে তার জীবনে বেঁচে থাকার জন্যে সে সঠিকভাবে চাকরি পাবে, সে সঠিকভাবে তার ছেলে মেয়েকে মানুষ করবে, এবং সে যে তার প্রকল্পগুলো বলা হচ্ছে সেই প্রকল্পগুলো তো তার ঘরের টাকা নয়, সে ধার করে এনে সেই প্রকল্পগুলো করছে। সেই ধারটাও তাও সেই পাবলিকের নামেই তুলছে। একটি ব্যক্তির নামে 50,000 টাকা যদি ধার করা হচ্ছে, তাকে 500 টাকা দেওয়া হচ্ছে। এটা কিসের উন্নয়ন? এটা কিসের তার প্রকল্প? এই মুখোশগুলো আমরা একদিন না একদিন খুলে ফেলবই। সাধারণ মানুষ জাগবেই, এবং জাগতে আরম্ভ করেছে। আমরা আশাবাদী যে সাধারণ মানুষ এই শাসকের যে ছলচাতুরি তা বুঝতে পারবে। গত বছর 24শে এপ্রিল অর্থ সচিবের কাছে আমাদের প্রতিনিধি দল যাওয়া হয়েছিল মহামান্য উচ্চ আদালতের রায় মেনে। সেখানে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যতটা টাকা পাওয়ার উচিত সেগুলো পাওয়া হয়ে গেছে, অথচ আমরা তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করলাম আমাদের জন্য যে বরাদ্দ, ডিএর জন্য, মহার্ঘ ভাতার জন্য যে বরাদ্দ অর্থ, সেই অর্থ রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা শিক্ষক শিক্ষিকা, নার্স, ডাক্তার, পুলিশ যাই বলেন না কেন, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না এবং তাদের প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দেখলাম সেই অর্থ বিভিন্ন খাতে অপরিকল্পিতভাবে ইনভেস্ট করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হয়? আমি তো বারবার করে একটা কথা বলছি, যার ভীতি দুর্নীতিগ্রস্ত তার বিল্ডিং কোনো সময় সঠিকভাবে কি করে গড়ে তোলা হবে? আজ পুরো সিস্টেমটা একটা বেআইনি পথে চলছে। আমরা সরকারি কর্মচারীরা ভালো মতন জানি যে প্রতিটা হেড অ্যাকাউন্টে আলাদা আলাদা খাতে টাকা আসে। কোনো অ্যাকাউন্টের খাতার টাকা কোনো অ্যাকাউন্টে করতে পারে না। ঠিক তেমনিভাবে আমাদের বেতনের টাকা, আমাদের বেতন বাবদ পারেন না ঠিকই, কিন্তু আমরা ইলেকশন সময় দেখেছি যারা পোলিং অফিসার ছিলেন তাদেরকে অর্থ দেওয়া হয়েছিল মিড ডে মিলের বরাদ্দ অর্থ থেকে। কি বলবেন বিষয়টা? এটাই নিয়ে তো বলছি যে এটা কোনো সময় করা যেতে পারে না। কোনো হেডের টাকা কোনো হেড থেকে অন্য হেডে খরচা করা যেতে পারে না। যদি কেউ করছে তাহলে সেটা সে বেআইনি করছে, তার ক্লারিফাই তাকে করতেই হবে। আমরা এটা ভালো মতন জানি যে মায়না বেতন বাবদ যে টাকা দেওয়া হয় সেই টাকা বেতনেই খরচা করতে হবে। ইলেকট্রিক বাবদ যে টাকা আসে সেই টাকা ইলেকট্রিকেই খরচা করতে হয়। যে টাকা এক্সপেন্ডিচার হিসাবে আছে সেই পাটে এক্সপেন্ডিচার হিসেবে খরচা করা হয়। কিন্তু এই সরকার, আমি প্রথমেই বলেছি, একটা বেআইনি সরকার চলছে, তার বেআইনি কাজকর্ম তাই চলছে। এখন মানুষ ঠিক করবে যে এই বেআইনি সরকারটাকে কি কন্টিনিউ করবে, তারা তাদের জীবন কি আরও দুর্দশাময় করবে, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে সারা জীবন বসে থাকবে, তার ছেলে মেয়েদেরকেও কি পরিযায়ী হয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দেবে, না সচেতন হয়ে একটা আইনি সরকার গড়ে তুলবে। তাদের জীবন ধারণের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কাজকর্ম, চাকরি বাকরি সঠিকভাবে হওয়া উচিত, শিক্ষা, স্বাস্থ্য, আর যে আমাদের
ন্যূনতম প্রয়োজনীয়গুলো রয়েছে সেগুলো সরকার সুনিশ্চিত করবে, সেগুলো সাধারণ মানুষকে চিন্তা করতে হবে। এবং আমাদের এই সব দিকগুলো তুলে ধরার জন্যে আমাদের গত 27 তারিখ কেন্দ্রীয় মাননীয় অর্থমন্ত্রী আমাদের এখানে এসেছিল। আমরা তার কাছে সময় চেয়েছিলাম। আমাদের আহ্বায়ক ভাস্কর ঘোষ ওনার সঙ্গে দেখা করেছিলেন। আমাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো নিয়ে আমরা পত্র ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। উনি আমাদের এই সব অভিযোগগুলো বলেছেন খতিয়ে দেখবেন। আমরা আশাবাদী যে এই ধরনের যে বেআইনি কাজকর্ম চলছে সেগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হবে। আমরা কোনো সময় কোনো জায়গা থেকে এই সরকারকে 1 ইঞ্চি বেআইনি পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা প্রতিবন্ধ তৈরি করব, এটাই আমাদের সংকল্প এবং তাতে আমরা দৃঢ় নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর ব্যানার্জি, একজন লড়াকু সৈনিক, একজন লড়াকু মানসিকতা সম্পন্ন, শুভ বুদ্ধি সম্পন্ন, পশ্চিমবঙ্গবাসীর একজন মেধা সম্পন্ন বাঙালি হিসাবে বক্তব্য রাখলেন। আপনাকে কুর্নিশ, আপনার এই আন্দোলনে আপনার অবদান আগামী ভবিষ্যৎ প্রজন্ম থেকে শুরু করে আগামী ইতিহাসেও হয়তো এই দিনগুলো লেখা থাকবে। 41 দিন অনশনের অতিক্রান্ত। আপনার এই লড়াইকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কুর্নিশ জানাই। যাই হোক, এতক্ষণ আমরা কথা বলছিলাম, উনি ক্লান্ত, 41 দিন ধরে অনশন করছেন উনি। আজ অবস্থানেরও 399তম দিন। যারা সংগ্রামী যৌথ মঞ্চ এবং এই ফেসবুক পেজের মাধ্যমে এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে কুর্নিশ জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। আগামী 3রা মার্চ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মহাসমাবেশ এবং মিছিলের আহ্বান করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সে সঙ্গে 6 এবং 7 তারিখে ধর্মঘট। সারা পশ্চিমবঙ্গের যারা কর্মচারী রয়েছেন তাদের কাছে একান্ত অনুরোধ, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন, এই আন্দোলনকে সমর্থন জানান। কারণ এই আন্দোলনটা শুধুমাত্র মহার্ঘ ভাতার আন্দোলন নয়। নিজের বিবেককে প্রশ্ন করুন, এগিয়ে আসুন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। নমস্কার।